আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের এমন একটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব যা সাধারণত আলোচনার বাইরে থাকে। সেটি হলো নবম পে স্কেল বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এবং রাষ্ট্রীয় বাজেটে এর প্রভাব ঠিক কতটা গভীর ও ব্যাপক হবে। আমরা যখন পে স্কেলের কথা বলি তখন সাধারণত আলোচনা সীমাবদ্ধ থাকে। কে কত বেতন পাবেন, কোন গ্রেডে কত টাকা বাড়বে, এই ধরনের প্রশ্নের মধ্যে। কিন্তু এই সিদ্ধান্তের বৃহত্তর অর্থনৈতিক প্রতিক্রিয়া কি হবে, রাষ্ট্রীয় কোষাগারে এর চাপ কতটুকু এবং এই চাপ সামলে দেশের উন্নয়ন কার্যক্রম কিভাবে এগিয়ে যাবে, এই প্রশ্নগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে সেই গভীর বিশ্লেষণটাই উপস্থাপন করার চেষ্টা করা হবে। বাংলাদেশের অর্থনীতি, বাজেট কাঠামো এবং পে স্কেলের মধ্যকার জটিল সম্পর্কটি বোঝা গেলে কেন এই সিদ্ধান্তটি এত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে তা আরও স্পষ্ট হয়ে উঠবে। প্রথমে বুঝতে হবে বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতটি কতটা বড় একটি অংশ দখল করে আছে। প্রতি বছর যে জাতীয় বাজেট ঘোষণা করা হয় তার একটি উল্লেখযোগ্য অংশ ব্যয় হয় পরিচালনা বাজেটের আওতায়। এই পরিচালনা বাজেটের সবচেয়ে বড় খাত হল সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন। বাংলাদেশে বর্তমানে প্রায় 15 লক্ষেরও বেশি সক্রিয় সরকারি কর্মচারী রয়েছেন এবং এর বাইরে রয়েছেন কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী যারা প্রতি মাসে পেনশন পান। এই বিশাল সংখ্যক মানুষের বেতন ভাতা ও পেনশন বাবদ প্রতি বছর যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা জাতীয় বাজেটের একটি বড় অংশ। নবম পে স্কেল কার্যকর হলে এই খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই বাড়তি ব্যয়ের সংস্থান কোথা থেকে হবে সেটাই এই মুহূর্তে নীতি নির্ধারকদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। রাজস্ব আহরণ বৃদ্ধি ছাড়া পে স্কেলের বাড়তি ব্যয় সামলানো সম্ভব নয়। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর প্রতি বছর যে পরিমাণ কর আহরণ করে তা দিয়ে বর্তমান সরকারি ব্যয় মেটানোই অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে পড়ে। বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখনও দক্ষিণ এশিয়ার তুলনীয় দেশগুলোর তুলনায় অনেক কম। এই অনুপাত বাড়াতে না পারলে নবম পে স্কেলের বাড়তি ব্যয় মেটাতে গিয়ে উন্নয়ন বাজেট থেকে অর্থ সরাতে হবে, যা দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সেবা খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই কারণেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বারবার বলছেন যে পে স্কেল বাস্তবায়নের আগে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। এটি কোনো অজুহাত নয়, বরং একটি দায়িত্বশীল রাষ্ট্রনায়কত্বের পরিচয়। তবে পে স্কেলের শুধু ব্যয়ের দিকটাই দেখলে পুরো চিত্র পাওয়া যায় না। এই বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আয়ের দিকও রয়েছে। অর্থনীতিতে এটি মাল্টিপ্লায়ার ইফেক্ট নামে পরিচিত। যখন লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বেতন বাড়ে তখন তাদের হাতে বাড়তি অর্থ আসে। এই বাড়তি অর্থ তারা বাজারে খরচ করেন। বাজারে চাহিদা বাড়লে উৎপাদন বাড়ে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়ে, কর্মসংস্থান বাড়লে মানুষের আয় বাড়ে, আয় বাড়লে আবার বাজারে চাহিদা বাড়ে। এই চক্রটি সচল হলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ে। একই সঙ্গে বেশি আয় মানে বেশি কর প্রদান, যা রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতে সহায়তা করে। তাই পে স্কেলে বিনিয়োগ করা আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি কার্যকর হাতিয়ার হতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ ভোক্তা বাজারের আকার এবং সরকারি কর্মচারীদের ভোগ ব্যয়ের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। 15 লক্ষের বেশি সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে দেশে প্রায় 50 থেকে 70 লক্ষ মানুষ সরকারি বেতনের উপর নির্ভরশীল। এই বিশাল জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা যখন বাড়ে তখন দেশের বিভিন্ন খাতে এর ইতিবাচক প্রভাব পড়ে। আবাসন খাতে চাহিদা বাড়ে, যা নির্মাণ শিল্পকে চাঙ্গা করে। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ে, যা মানব সম্পদ উন্নয়নে সহায়তা করে। স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বাড়ে, যা এই শিল্পকে প্রসারিত করে। খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে চাহিদা বৃদ্ধি পায়, যা কৃষি ও উৎপাদন খাতকে উৎসাহিত করে। এই বহুমুখী প্রভাব বিবেচনায় নিলে পে স্কেলের অর্থনৈতিক গুরুত্ব শুধু কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে কথা না বললে এই আলোচনা অসম্পূর্ণ থাকবে। পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকি
হল মূল্যস্ফীতির চাপ বেড়ে যাওয়া। যখন বাজারে হঠাৎ করে অনেক বেশি অর্থের প্রবাহ তৈরি হয় তখন পণ্য ও সেবার চাহিদা দ্রুত বাড়লেও সরবরাহ সেই গতিতে বাড়তে পারে না, ফলে দাম বেড়ে যায়। এই মূল্যস্ফীতি শুধু সরকারি কর্মচারীদের নয়, সমাজের সকল শ্রেণীর মানুষকে প্রভাবিত করে। বিশেষত নিম্ন আয়ের মানুষ এবং যারা সরকারি বেতনের বাইরে থাকেন তারা মূল্যস্ফীতির শিকার হন সবচেয়ে বেশি। এই কারণেই পে স্কেল বাস্তবায়নের সময় মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে একই সঙ্গে কাজ করতে হবে যাতে বেতন বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত তরলতা মূল্যস্ফীতির রূপ না নেয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং টাকার বিনিময় হারের সঙ্গেও পে স্কেলের একটি পরোক্ষ সম্পর্ক রয়েছে। যখন দেশে মূল্যস্ফীতি বাড়ে তখন আমদানি ব্যয় বাড়ে, বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ে এবং টাকার মান কমার ঝুঁকি তৈরি হয়। এই পরিস্থিতি সামলাতে না পারলে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। তাই পে স্কেল বাস্তবায়নের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি নিরাপদ পর্যায়ে নিয়ে যাওয়া এবং টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না করে পে স্কেল ঘোষণা করা হলে স্বল্প মেয়াদে উপকার হলেও দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়টি গভীরভাবে বোঝেন বলে তিনি তাড়াহুড়া না করার পক্ষে বারবার কথা বলছেন। রাষ্ট্রীয় বাজেটের কাঠামোগত দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় নবম পে স্কেল কার্যকর হলে উন্নয়ন বাজেট ও পরিচালনা বাজেটের মধ্যকার অনুপাত পরিবর্তন হবে। বর্তমানে বাংলাদেশের বাজেটে উন্নয়ন ব্যয় ও পরিচালনা ব্যয়ের মধ্যে একটি নির্দিষ্ট অনুপাত বজায় রাখার চেষ্টা করা হয়। পে স্কেল বাস্তবায়নের পর পরিচালনা ব্যয় বৃদ্ধি পাবে, যা উন্নয়ন ব্যয়ের উপর চাপ সৃষ্টি করতে পারে। রাস্তা, সেতু, বিদ্যুৎ, পানি সরবরাহ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে বরাদ্দ কমলে দেশের দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই সম্ভাব্য পরিস্থিতি এড়াতে সরকারকে রাজস্ব আহরণ বাড়ানো এবং ব্যয় সংকোচনের মাধ্যমে একটি নতুন ভারসাম্য তৈরি করতে হবে। ঋণ ব্যবস্থাপনার দিক থেকেও পে স্কেলের প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন। বাংলাদেশ সরকার প্রতি বছর বাজেট ঘাটতি মেটাতে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে ঋণ নেয়। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে বাজেট ঘাটতি বাড়লে ঋণ নেওয়ার পরিমাণও বাড়বে। দেশীয় বাজার থেকে বেশি ঋণ নেওয়া হলে বেসরকারি খাতে ঋণের সুদের হার বেড়ে যেতে পারে, যা বিনিয়োগকে নিরুৎসাহিত করে। আর বৈদেশিক ঋণ বাড়লে ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ বাড়বে। এই সম্ভাব্য পরিণতিগুলো বিবেচনায় রেখে পে কমিশন এমন একটি সুপারিশ তৈরি করছে যা বাস্তবায়নযোগ্য এবং বাজেটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না। করকাঠামোর সংস্কারের সঙ্গে পে স্কেলের সম্পর্কটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কর ফাঁকি ও কর প্রদান এড়ানোর প্রবণতা ব্যাপক। দেশের অনেক মানুষ করযোগ্য আয় থাকলেও কর দেন না। এনবিআর করজালের আওতা বিস্তৃত করতে পারলে এবং কর আহরণ দক্ষতা বাড়াতে পারলে পে স্কেলের বাড়তি ব্যয় মেটানো অনেক সহজ হবে। এই প্রেক্ষাপটে অনেক বিশ্লেষক মনে করছেন নবম পে স্কেল বাস্তবায়নকে কর সংস্কারের একটি শক্তিশালী উদ্দীপনা হিসেবে ব্যবহার করা উচিত। সরকার যদি বলতে পারে যে পে স্কেলের অর্থায়ন করতে হলে কর আহরণ বাড়াতে হবে, তাহলে কর সংস্কারে রাজনৈতিক সদিচ্ছা আরও জোরালো হবে। এটি একটি দারুণ সুযোগ যা সঠিকভাবে ব্যবহার করা গেলে দেশের রাজস্ব কাঠামো দীর্ঘমেয়াদে শক্তিশালী হবে। বিদেশি সাহায্য ও উন্নয়ন সহযোগিতার সঙ্গে পে স্কেলের একটি পরোক্ষ সম্পর্ক রয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনা ও ব্যয় সংকোচনের বিষয়ে নজর রাখে। পে স্কেল বাস্তবায়নের ফলে যদি রাজকোষের ঘাটতি বেড়ে যায় এবং ঋণের বোঝা ভারী হয়, তাহলে আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করতে পারে। এতে ভবিষ্যতে ঋণ পাওয়া কঠিন হতে পারে বা সুদের হার বেড়ে যেতে পারে। অন্যদিকে যদি পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে রাজস্ব বৃদ্ধির সুস্পষ্ট পরিকল্পনা থাকে, তাহলে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ঋণদাতাদের আস্থা বজায় থাকবে। এই দিকটিও সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতার প্রশ্নটিও এই আলোচনায় প্রাসঙ্গিক। বাংলাদেশে সরকারি ও বেসরকারি উভয় খাতেই দক্ষ মানব সম্পদের চাহিদা রয়েছে। যদি সরকারি বেতন বেসরকারি খাতের তুলনায় অনেক কম থাকে, তাহলে মেধাবী মানুষেরা বেসরকারি খাতে চলে যাবে।
যাবেন। আবার যদি সরকারি বেতন অনেক বেশি হয় তাহলে বেসরকারি খাতে শ্রম সরবরাহ কমবে এবং সেই খাতে মজুরির চাপ বাড়বে। একটি সুষম ও যৌক্তিক পে স্কেল এই দুই খাতের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। নবম পে স্কেলে এই ভারসাম্যের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে বলে জানা গেছে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে পে স্কেলকে দেখলে এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ 2041 সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এই লক্ষ্য অর্জনের জন্য একটি দক্ষ, নিবেদিত প্রাণ ও আর্থিকভাবে সচ্ছল সরকারি প্রশাসন অপরিহার্য। উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানে সরকারি কর্মচারীদের বেতন ও সুবিধাদি প্রতিযোগিতামূলক পর্যায়ে রয়েছে। এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকেও তার প্রশাসনকে আর্থিকভাবে শক্তিশালী করতে হবে। নবম পে স্কেল সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সামাজিক নিরাপত্তা জালের সঙ্গে পে স্কেলের সম্পর্কটিও উল্লেখযোগ্য। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। সরকারি কর্মচারীদের বেতন যদি পর্যাপ্ত না হয় তাহলে তারাও পরোক্ষভাবে বিভিন্ন অনানুষ্ঠানিক সুবিধা গ্রহণে প্রলুব্ধ হন, যা রাষ্ট্রের জন্য অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করে। একটি ন্যায্য পে স্কেল কার্যকর হলে এই অনানুষ্ঠানিক ও অনৈতিক সুবিধা গ্রহণের প্রবণতা কমবে। এতে দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমবে এবং বাজেটের উপর পরোক্ষ চাপও লাঘব হবে। এই পরোক্ষ সঞ্চয়টি পে স্কেলের সরাসরি ব্যয়ের একটি অংশ পুষিয়ে দিতে পারে। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেলের অর্থনৈতিক প্রভাব ও রাষ্ট্রীয় বাজেটের উপর এর প্রতিক্রিয়া একটি জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সিদ্ধান্তটি শুধু কর্মচারীদের পকেটে কতটুকু অর্থ যাবে সেটির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি দেশের সামগ্রিক অর্থনীতি, রাজস্ব কাঠামো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, উন্নয়ন, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই জটিলতাগুলো গভীরভাবে উপলব্ধি করেন বলেই তারা একটি সুপরিকল্পিত ও ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছেন। দেশ স্বাভাবিক হওয়ার পরপরই এই পে স্কেল কার্যকর করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি সুচিন্তিত অর্থনৈতিক কৌশলেরই প্রতিফলন। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং দেশের সাধারণ মানুষ এই সুচিন্তিত পদক্ষেপের সুফল ভোগ করবেন বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিতজনদের সঙ্গে শেয়ার করুন এবং সরকারি চাকরি ও অর্থনীতি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।